বিএনপির ফাঁদে হেফাজত ইসলাম। জামাত শিবির চরমনের পক্ষ থেকে হেফাজতের বিরুদ্ধে জনগণের উদ্দেশ্যে কিছু জরুরি আহ্বান জানাতে চাই। যদিও চরমনের গুরুত্বপূর্ণ নেতারা এবং জামাতের বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্টরা হেফাজতের যে এই গণবিরোধী কিছু চিন্তা দর্শন বা নড়াচড়া, এগুলোর বিরুদ্ধে তারা লিখছেন এবং হেফাজত আসলে কিছু না, এটা চরমনাইয়ের লোকজন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। দর্শক, আপনারা অলরেডি খবর জেনে গিয়েছেন। আমরা এটা বিশ্লেষণ করবো এবং হেফাজতকে কঠিন জবাব দিব এবং জনগণকে সচেতন করব যে না, হেফাজত এটা একটা ধৈর্য অর্গানাইজেশন। এটা একসময় কার্যকর ছিল, কিন্তু যেই হেফাজত শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দেয়, সেই হেফাজত যে কত বড় ধৈর্য অর্গানাইজেশন এটা বুঝতে এতে বিশ্লেষক হওয়ার দরকার নেই। বিএনপির সঙ্গে বৈঠকের পর হেফাজতে দ্রুত নির্বাচন চায়, যেখানে দ্রুত নির্বাচন এটা একটা ভারতের ফাঁদ, এটা আমরা সবাই জানি। দ্রুত নির্বাচন মানে সংস্কারের বিরোধিতা, দ্রুত নির্বাচন মানে ভারতের বন্দোবস্তে কারচুপি নির্বাচন করা। হেফাজত সেই কারচুপির প্রজেক্টে পড়েছে, ফাঁদে পা দিয়েছে। অতএব হেফাজত এখন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ বাংলাদেশের জনগণ দ্রুত নির্বাচন চায় না। জাস্ট বিএনপি এবং আওয়ামী লীগ চায় এবং ভারত চায়, আর কেউ চায় না। তাহলে হেফাজতের অবস্থান এখন বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতের কাতারে। এই হেফাজত অতীতেও কিভাবে শেখ হাসিনাকে তোষামোদি করেছে আমরা দেখেছি। তো দর্শক, প্রথমে যেটা বলতে চাই, হেফাজত কি? এর উত্তর হচ্ছে হেফাজত ধৈঞ্চা। হেফাজত একটা জগা খিচুড়ি, হেফাজত ভীতু। এরা 5 মে পালিয়েছিল, তার কোনো প্রতিশোধ নিতে পারেনি, এমনকি মামলা করা থেকে শুরু করে অন্য কিছু তারা করতে পারেনি, এটা অন্যের সহায়তা করেছে। কতজন মানুষ মারা গিয়েছে 5 মে 2013, এটাও হেফাজত বলতে পারেনি। তারা একটা অযোগ্য, মানে এতটাই অযোগ্য যে আওয়ামী লীগ তাদেরকে ইউজ করেছে এবং তারা আওয়ামী লীগের দালালি করেছে। এমনকি আওয়ামী লীগ ধাওয়া দিলে তারা দৌড়তো। মামুনুল হক সাহেব সহ কয়েকজন নেতাকে আটকালেন, তারপরে মামুনুল হক সাহেবদেরকে বাদ দিয়ে হেফাজত ইসলাম কমিটি গঠন করলো। এর মানে হেফাজতের এদের এরা যে কত দুর্বল ভিত্তির উপর, এটা বুঝতে এর চাইতে বেশি কিছু তথ্য দরকার নেই। যে আওয়ামী লীগ কয়েকজন গ্রেপ্তার করেছে, চাপ দিয়েছে, আর মামুনুল হকদের বাদ দিয়ে হেফাজত একটা কমিটি গঠন করে দিয়েছে। হেফাজত কি করেছে? গত 5-7 বছরে কি করেছে? 2013 সালে একটু নাড়াচাড়া দিয়ে ব্যর্থ হয়েছে। আর কি করেছে বলেন, যে ইসলামের হেফাজতে তারা কি করেছে? হাসিনার মতো ফেসিস্টের বিরুদ্ধে তারা কি করেছে? বরং এই হেফাজতের আমির, যিনি এখন জামাতের সাথে জোটের কোনো সম্পর্ক, আচ্ছা জামাতের সাথে জোট প্রশ্ন, এই প্রশ্নটাই তো অমূলক প্রশ্ন। হেফাজত কি কোনো রাজনৈতিক সংগঠন? হেফাজত কি? হেফাজতের মধ্যে খেলাফত মজলিসের 2 গ্রুপের লোক আছে, ইসলামী ঐক্য জোটের লোক আছে, আরো বিভিন্ন দলের লোক আছে। অতএব এটা যেহেতু বিভিন্ন দলের লোক আছে, একটা অরাজনৈতিক সংগঠন, তাদের সাথে জামাতের জোট প্রশ্নটাই তো অমূলক। হেফাজতের আমিরের কি মাথায় সমস্যা? তিনি এই কথা বলেন কেন? জোট প্রশ্নটাই তো অমূলক, তো জোট হবে না, এটা এটা কোনো প্রশ্ন না। আবার এই হেফাজতের আমির, এরা যে কি, হাসিনা যে কিভাবে এদের ব্রেইনে ইনজেকশন দিয়েছিল, এই হেফাজতের আমির বলেছিল যে আওয়ামী লীগ শেখ হাসিনা 200 বছর ক্ষমতায় থাকলেও আমাদের আপত্তি নেই। আপনারা ভুলে গেছেন, যারা জানেন না তারা বলছে, এই হেফাজতের আমির, বর্তমান আমির বলেছেন আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও আমাদের আপত্তি নেই। এখন আওয়ামী লীগ তো নাই। দেখেন, আওয়ামী লীগ থাকলে, হেফাজত আওয়ামী লীগের দালালি করলেও অ্যাটলিস্ট জনগণের একটা প্রত্যাশা ছিল যে হেফাজত ইসলাম কিছু বলবে, বলুক। যেমন 2013 সালে 4টা সিটি কর্পোরেশন নির্বাচনে যে আওয়ামী লীগ হেরেছিল ওই 5 মের ঘটনার পর, এটার কারণ ছিল 14 সালে, এটার কারণ ছিল কিন্তু হেফাজতের একটা ভূমিকা। মানে হেফাজত যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলে তাহলে জনগণের সাড়া পায়, আর হেফাজত আওয়ামী লীগের মাধ্যমে ম্যানেজ হয়ে গেলে জনগণ হেফাজতকেও গালি দেয়, আওয়ামী লীগকেও গালি দেয়। অতএব হেফাজত ওই 2014 সালের পর আর কিছুই করতে পারেনি। আওয়ামী লীগের লোকজনের ঘাঁটি ছিল, তারা এই বড় বড় আওয়ামী লীগ নেতারা এই হেফাজতের দরবারে যেতেন, এবং যারা প্রচন্ড হাসিনা বিরোধী ছিল তাদেরকে হেফাজতের কমিটি থেকে বাদ দিত। আপনারা যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, হেফাজত ইসলামের আমির আহমদ শফির ছেলে আনাস মাদানি কত বড় আওয়ামী লীগের দালাল ছিল। আবার ফরিদউদ্দিন মাসুদরা হেফাজতের উপর প্রভাব বিস্তার করত। অর্থাৎ এই হেফাজত বিএনপির ফাঁদে পড়েছে
তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা অনেকটা অপদার্থ টাইপের সংগঠন। আমি বলি যে হেফাজত ইসলাম অ্যাট প্রেজেন্ট একটা ধৈর্য অর্গানাইজেশন, ওগুলো কোনো কার্যকারিতাই নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কিছুটা এক্সপেকটেশন থাকতো যে না, হেফাজতের লোকজন যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলে তাহলে একটা প্রভাব আছে। তা আওয়ামী লীগ ক্ষমতায় নাই মানে হেফাজতের প্রতি কোনো এক্সপেকটেশনই নেই। যেমন আহলে হাদিস বা এই টাইপের সংগঠনগুলো একদম অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে আওয়ামী লীগ চলে যাওয়ার সাথে সাথে। হেফাজত অপ্রাসঙ্গিক, বিশেষ করে 5 আগস্টের পর। অথবা এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই। হেফাজত অরাজনৈতিক, এদের ভূমিকা এরা নির্বাচন চাইলেও বা না চাইলেও এর কোনো প্রভাবই নেই, এগুলোর কোনো গুরুত্বই আমি দেখি না। কিন্তু তারপরও এই ভারতের অ্যালাইনমেন্টে অবস্থান করার কারণে আমরা এদেরকে সমালোচনা করব এবং এদেরকে গালি দেব। হেফাজতের আমির, তার সমস্যাটা কোথায়? তিনি আলেম হিসেবে অনেক ভালো আলেম, কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে তার সমস্যা হচ্ছে তার মাথায় সমস্যা। এর মানে তিনি মানসিকভাবে সুস্থ নন, তার ব্রেইন ঠিকমতো কাজ করে না, তার মানসিক ভারসাম্য নেই। অতএব যার মানসিক ভারসাম্য নেই এরকম একজন ব্যক্তির কথাকে আমরা গুরুত্ব দিতে চাই না। কিন্তু তিনি যতদিন পর্যন্ত সুস্থ মস্তিষ্কের ছিলেন, অনেক বড় জবরদস্ত আলেম ছিলেন, কোনো সন্দেহ নেই। তার এলেম, তার আমানতদারিতা, তার তাকওয়া, এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন, এগুলোকে আমরা সর্বোচ্চ সম্মান করি। কিন্তু তিনি নাকি ঠিকমতো অনেককে চিনতে পারেন না, অথবা আমাদেরকে অনেকে এই কথাও বলেছে যে হেফাজত, এমনকি পিনাকি ভট্টাচার্য বলেছে যে হেফাজতে আমির আসলে সুস্থ নন, তার পাশে কিছু সুবিধাবাদী লোক আছে, তারা তার মাধ্যমে কিছু কথা বলায়, জামাতের সাথে জোট হবে না, অমুক, এগুলো বলায়। অতএব এই যিনি অসুস্থ বা যে সংগঠনের আমিরের ব্রেইন কার্যকর না, যে সংগঠন 5 আগস্টের পর অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, এই সংগঠন এটা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটা সংগঠন। তবে দেখেন, এই জামাতের চাইতে চরমনাইয়ের লোকজন হেফাজতের বিরুদ্ধে বেশি বলছে, চরমনাইয়ের বড় বড় নেতারা বলছে। দেখেন, চরমনাইয়ের একসময় তীব্র সমালোচনা করেছি এবং সমালোচনার জায়গাটায় আমরা এখনো ইস্তেকামাত আছি। যে পয়েন্টে সমালোচনা করতাম সেগুলো তখন যে ভুল বলেছি এ কথা কখনোই বলবো না। আমরা বরং বলবো যে চরমনাইয়ের প্যারাডাইম শিফট হয়েছে। হ্যাঁ, তাছাড়াও চরমনাইয়ের রাজনীতির কিছু দিক ছিল ইউনিক এবং দূরদর্শী, কিছু দিক ছিল চরমনাইয়ের স্মার্টনেস। যেমন হেফাজতের কবলে সবাই পড়লেও চরমনাই হেফাজতের কবলে পড়েনি। চরমনাই একটা স্বতন্ত্র বোধ বজায় রেখে চলেছে। তো চরমনাইয়ের এই অবস্থানগুলো যে দূরদর্শী ছিল এখন প্রমাণিত হচ্ছে যে চরমনাই কখনো হেফাজতে ওইভাবে ছিল না। আর এখন যে হেফাজত গণবিরোধী অবস্থান নিয়েছে, এক্ষেত্রে তো চরমনাইয়ের বিজয় হয়েছে। বিএনপি লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক করেছে হেফাজত ইসলামের নেতা। আচ্ছা, এখন লিয়াজু কমিটি দিয়ে কি করবে? ঘোড়ার ডিম করবে? লিয়াজু কমিটি, এখন কি আন্দোলন চলছে? লিয়াজু কমিটি মানে কি? যুগপৎ আন্দোলনের জন্য একটা কমিটি, এখন কি আন্দোলন আছে? তাহলে লিয়াজু কমিটির বৈঠক কেন? মানে সব উল্টাপাল্টা। শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। হেফাজত নেতারা জানিয়েছেন বিএনপির মতো তারা দ্রুত নির্বাচন চান। দেখেন, হেফাজতের কাছে বিএনপি গিয়েছে তা না, বিএনপির কাছে হেফাজত এসেছে, তারা নির্বাচন চায়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেখেন, এই যে আগে হাসান মাহমুদ যেরকম হেফাজত ডিল করতেন, আসাদুজ্জামান ডিল করতেন, এখন ওই হাসান মাহমুদের চরিত্রে অভিনয় করছে সালাউদ্দিন আহমেদ। হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির ডক্টর আহমদ আব্দুল কাদের, এরা তো অন্য দলের নেতা। যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আইজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসেন কাসিম বৈঠকে অংশ নিয়েছেন। যাই হোক দর্শক, এখানে আরো অনেক রাজনৈতিক দলের নেতারা ছিল। আগামী নির্বাচন ধর্মভিত্তিক দলগুলোর কাছে টানতে বিএনপি এবং জামাত ইসলামী। এই সময় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে মহিউদ্দিন রব্বানী বলেন, বিএনপি দ্রুত নির্বাচন চায়, হেফাজতও তাই চায়। হেফাজতের ব্যানারে কেউ নির্বাচনে অংশ নেবে না, তবে সংগঠনের নেতারা নিজ নিজ দলের হয়ে নির্বাচন করবেন। তো দর্শক, এগুলো যারা তাদের ওই আমির ছাড়া কাউকে কেউ চেনে না, যেমন মামুনুল হক চিল্লাচিল্লি করে বক্তব্য দিতে পারেন, কিন্তু তার কোনো ভোট আছে? তিনি কোথাও এমপি তো দূরের কথা, তিনি চেয়ারম্যান হতে পারবেন বলে আমি মনে করি না। আলেম হিসেবে তার অনেক, বা চিল্লাচিল্লি হিসেবে অনেক পপুলারিটি, কিন্তু নির্বাচনে তিনি জিরো। অতএব এগুলো কোনো গুরুত্ব নাই। এখানে যারা গেছেন বিএনপির সাথে, এদের কোনো তাসির নেই। যতটুকু আছে দেখেন, জামাত চরমনায় যদি এক থাকে, তাহলে এইসব হেফাজত এগুলো কিচ্ছু করতে পারবে না। মানুষ এদেরকে দাঁড়াতেই দিবে না, মানুষ এদেরকে ট্রল করবে। অতএব এইসব হেফাজত এগুলোকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না। এটা এখন অকার্যকর, গুরুত্বহীন ধৈর্য অর্গানাইজেশন। এবং দর্শক, আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই বৈঠকে যারা ছিল, যখন জনগণ জুলাই আন্দোলন করে, যখন ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে, জনগণের উপর গণহত্যা চালিয়েছে হাসিনা, জুলাই এই
ইন্টারনেট বন্ধ করে যে ক্র্যাকডাউন চালিয়েছে, তারপরের এক শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছে। এইখানে যারা ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন। বুঝতে পারছেন এরা কারা, এদের পরিচয় কি? তো এরা যে যেখানে সুযোগ আছে সেখানে আছে। অতএব এই সুযোগবাদীদের আর জায়গা রাজনীতিতে হবে না। জামাত চরমনে ঐক্যবদ্ধ হন, এদেরকে আমরা সাইজ করে দিব।